আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত। এর শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্বে করোনায় মৃত্যু 8,61,000, আক্রান্ত প্রায় 2,59,00,000। ভ্যাকসিন তৈরি ও সহজলভ্যতা নিশ্চিতের বৈশ্বিক কর্মসূচিতে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন ভবিষ্যৎ পরিবেশ বিপর্যয়ের বড় কারণ হবে, বাড়াবে স্বাস্থ্য ঝুঁকিও মত বিশেষজ্ঞদের, মানতে নারাজ কর্তা ব্যক্তিরা। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20তে পাকিস্তানের রোমাঞ্চকর জয়, ড্রয়ে শেষ হল সিরিজ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশে করোনার মৃতের সংখ্যা বেড়ে 8,61,000 ছাড়িয়েছে। আক্রান্ত 2,58,98,000-এর বেশি। এদিকে করোনা ভ্যাকসিন তৈরি ও সহজলভ্যতা নিশ্চিতের বৈশ্বিক কর্মসূচিতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। করোনার মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সাময়িক বিরতির পর আবারও বেড়েছে মৃত্যুর হার। 24 ঘন্টায় 1,164 জনের মৃত্যুতে মোট প্রাণহানি কমপক্ষে 1,88,900-তে পৌঁছেছে। মঙ্গলবার প্রাত্যহিক মৃতের সংখ্যায় ক্যালিফোর্নিয়াকে পেছনে ফেলে ফ্লোরিডা। দেশটিতে মোট আক্রান্ত 62,57,000-এর উপরে। 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্তের ধারা বহাল রয়েছে ভারতে। নতুন 78,000-এর বেশি সহ দেশটিতে এ যাবৎ করোনা শনাক্তের সংখ্যা 37,66,000-এর উপরে। গতকাল মারা গেছে 1,025 জন। মোট প্রাণহানি হয়েছে 66,460 জনের। ব্রাজিলে আরও 1,100 বেশি মানুষ মারা যাওয়ায় দেশটিতে করোনায় প্রাণহানি 1,22,600-এর উপরে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে চলমান কোভ্যাক্স কর্মসূচিতে না থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপরে চীনের প্রভাবের অভিযোগ আবারও তুলে ধরে হোয়াইট হাউস। করোনা মোকাবেলায় কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন ও দেশে দেশে এর সহজলভ্যতা নিশ্চিতের কর্মসূচি কোভ্যাক্সের সাথে এ যাবৎ 150-টিরও বেশি দেশ যুক্ত হয়েছে। কয়লাকে বলা হয় ডার্টি এনার্জি, তাই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে আলো জ্বালালেও তা পরিবেশকে করে অন্ধকার। দেশে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ভবিষ্যৎ পরিবেশ বিপর্যয়ের বড় কারণ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাহলে কি বিদ্যুৎ উৎপাদন করে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির পথেই হাঁটছে বাংলাদেশ? যদিও প্রযুক্তিকে ঢাল বানিয়ে এই অভিযোগ মানতে নারাজ কর্তা ব্যক্তিরা। সরকারের ভবিষ্যৎ উৎপাদন পরিকল্পনায় প্রায় 40% বিদ্যুৎ হবে কয়লা দিয়ে। এরই মধ্যে 29টি কয়লা কেন্দ্র স্থাপনে দেশি বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিও হয়েছে। সাধারণ হিসাবে মাত্র 1 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র 24 ঘন্টা চালাতে 10 টন কয়লা প্রয়োজন হয়। এই হিসেবে এখন নির্মাণাধীন 3,800 মেগাওয়াট কেন্দ্রের জন্য দৈনিক প্রয়োজন হবে 38,000 টন কয়লা। বার্ষিক চাহিদার পরিমাণ 1,38,70,000 টন কয়লা। এর ফলে পরিবেশের ভয়াবহ ক্ষতি হতে পারে বলে আশঙ্কা পরিবেশবিদদের। যদিও বিদ্যুৎ বিভাগ বলছে পরিবেশের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই পরিকল্পনা করা হয়েছে। সময়ের পরিক্রমায় পরিবেশের চিন্তা করে বাস্তবতার খাতিরে আমরা কিন্তু পরিকল্পনাগুলি প্রণয়ন করি। আমাকে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প চিন্তা করতে হবে, আবার সেটাকে কিভাবে পরিবেশটাকে নিয়ন্ত্রণ করা যায় সেই চিন্তা আমি করছি, যেটা হচ্ছে পরিবেশবাদীরা ওই চিন্তাটা মাথায় নেন না। আমাদের মতো ঘনবসতির দেশে এবং নদীবিধৌত পলিভূমি দ্বারা গঠিত একটা দেশে কোনোভাবেই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে ভিত্তি করে আমাদের বিদ্যুৎ উন্নয়নের পরিকল্পনা করা সঠিক হয় নাই। শুধুমাত্র যে ইকোলজিক্যাল ট্রেজারগুলি নষ্ট করার কারণে আমাদের এই কয়লা থেকে ফেরত আসা উচিত তা না। আমাদের ওইখানকার যে হিউম্যান ক্যাটাস্ট্রফি হবে, ওইখানে অলরেডি আপনার ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য একটা ক্যাটাস্ট্রফি চলছে, যে আমাদের উচিত হবে সরকার এখানে মনোযোগ দেয়া এবং এটাকে রিভিউ করা। পাওয়ার সেলের মহাপরিচালকের মতে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, ফলে দূষণের মাত্রা কমে যাবে। কার্বন নিঃসরণে উন্নত বিশ্বের দায়টাই বেশি বলছেন এই প্রকৌশলী। অন্যদিকে উন্নত বিশ্বের উপর দায় চাপিয়ে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগকে উল্টো যাত্রা বলছেন পরিবেশ বিশেষজ্ঞ শরীফ জামিল। এখানে সারা বিশ্বের গড় হলো ইমিশন হলো প্রায় 10 মেট্রিক টন, আর সেখানে আমাদের ইমিশনের পরিমাণ হলো 0.04। পয়েন্ট হলো আমরা কিন্তু যদি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করিও, সেটা কিন্তু আমাদের যেটা স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি, যার মাধ্যমে কার্বন ক্যাপচার আমরা করতে পারবো 99% ইএসপির মাধ্যমে। আমরা সক্স ইমিশনের জন্য এফজিডি আমরা ইন্ট্রোডিউস করতেছি, নক্স ইমিশনের জন্য লো নক্স বার্নার করতেছি, আমরা আলট্রা সুপার ক্রিটিক্যাল বয়লার ইউজ করতে, যার মাধ্যমে আমাদের কয়লার ইউসেজও কমে যায় 50%। সো সার্বিকভাবে আমরা ওই দিকগুলো মাথায় রেখে কিন্তু আমাদের পরিকল্পনা। শুরুতে যেটা করতে হবে, গভর্নমেন্টের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। গভর্নমেন্টকে বুঝতে হবে যে উন্নত দেশগুলি যারা কয়লার মূল ক্লায়েন্ট ছিল,
তারা কয়লা থেকে সরে আসার কারণে এই কয়লা ভিত্তিক যে বিরাট ব্যবসা এবং বাজার, তারা গরিব দেশগুলিকে বেছে নিয়েছে ওইগুলি ডাম্পিং গ্রাউন্ড বানানোর। বাংলাদেশ হ্যাজ বিকাম ওয়ান অফ দোজ। উন্নয়ন প্রকল্প পরিবেশের জন্য হুমকি কিনা এমন প্রশ্নের উত্তরে পরিবেশ মন্ত্রী জানান, যে কোনো প্রকল্প গ্রহণে যথাযথ নীতিমালা অনুসরণ করতে হবে, নিশ্চিত করতে হবে পরিবেশের সুরক্ষা। উন্নয়নকে তো বন্ধ করা যাবে না, তবে পরিবেশসম্মত উন্নয়ন কার্যক্রম আমরা রাখতে চাই। সেই জন্য সকলের সহযোগিতার প্রয়োজন। অনেকটা ছাড়পত্র নিয়েছে, বাকি যেগুলো নেয় নাই তাদেরকে আমরা বাধ্য করবো ছাড়পত্র নিয়ে তারপরে ইন্ডাস্ট্রি চালাতে। বিশ্বের 180টি দেশের মধ্যে পরিবেশ সূচকে এখন 179তম অবস্থানে বাংলাদেশ। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই উপলক্ষে সারা দেশে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সকালে রাজধানীর সরকারি প্রতিষ্ঠানে দেখা যায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উচ্চ আদালত, সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সোমবার সন্ধ্যায় 84 বছর বয়সী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে ফুসফুসে জীবাণুর সংক্রমণ বেড়ে যাওয়ায় দিল্লির সামরিক হাসপাতালে গভীর কোমায় ছিলেন তিনি। কাজ শেষ হওয়ার আগে সুরক্ষা বাঁধ ধসে মানিকগঞ্জ সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবকে দুষছেন স্থানীয়রা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকরাম হোসেনের রিপোর্ট। 2017 সালের 1 জুলাই শুরু হয় মানিকগঞ্জ সিংগাইর হেমায়েতপুর সড়কের নির্মাণ কাজ। 255 কোটি 30 লাখ টাকা ব্যয়ে 32 কিলোমিটার সড়কটির নির্মাণ কাজের মানিকগঞ্জ অংশের ঠিকাদারি প্রতিষ্ঠান করিম গ্রুপ, MM বিল্ডার্স ও SS ইঞ্জিনিয়ারিং। কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে, কিন্তু ভূমি অধিগ্রহণ ও করোনা পরিস্থিতির কারণে নির্মাণ কাজের সময়ে বাড়ানো হয়েছে ডিসেম্বর পর্যন্ত। নির্মাণ কাজ শেষ না হতেই ধসে যাচ্ছে সড়কটির বিভিন্ন অংশের সুরক্ষা বাঁধ। বেহাল সড়কটি টেকসই হবে না বলে মনে করছেন স্থানীয়রা। আমাদের একটা অনেক স্বপ্ন যে রাস্তাটা অনেক বড় হওয়ার কথা ছিল, 300 ফিটের একটা রাস্তা, সেই রাস্তাটা 300 ফিট তো হয়ই নাই। এত বড় বাজারের একটা রাস্তা, এই রাস্তাটা আসলে আরো অনেক মজবুত হওয়া উচিত ছিল। প্রথম থেকে যে গাইডগুলো করেছে, ইটাগুলো দিচ্ছে আপনার 2 নম্বর, অনেক 3 নম্বর ইটাও দিচ্ছে। আলগা বালুর মধ্যে ওরা খালি সমান করে রডটা বিছে কোনো মতে বিছে, এতেই বোঝা যায় আসলে কতটুকু ভালো মতো করছে এরা কাজ। কোনো রকম কাজ করে তারা চলে যাইতেছে। আমাদের তো ভূগন্তব্য আনলাগো সারা জীবন। দেখভাল করার জন্য যারা আছে তারা যদি ঠিক মতো মনিটর করতেন এরকম হইতো না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক বিভাগের কর্মকর্তারা। তবে ক্ষতিগ্রস্ত জায়গা মেরামতের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মুঠোফোনে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। বন্যার পানিতে মাটি ধুয়ে যাওয়ার কারণে আমাদের নিচে গাইডওয়াল যেটা আছে এটা একটু সরে গেছে বা একটু কাপ হয়েছে, বাঁকা হয়েছে, হেলে পড়েছে। তো যার কারণে ঢালাই যে অংশটা আছে, স্লোপ প্রোটেকশন অংশ, এটাও একটু মুভ করেছে, মানে সরে গেছে। এতে করে আমাদের বিটুমিনাস যে পেভমেন্ট এবং ঢালাই যে অংশটা, এর মাঝখানে ফাঁকা হয়ে গিয়েছে। তো ফাঁকা অংশটা এখন মেরামত করছি ঠিকাদারের মাধ্যমে। সরকারের উন্নয়নমূলক কাজে কঠোর নজরদারি চায় মানিকগঞ্জবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, এ ছিল এখনকার মতো। পর সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।